আচ্ছা ভাইয়া, তুমি কি জানো যে কিভাবে আসলে সিভি লিখতে হয়? কিভাবে সিভি লিখলে তুমি সিভিতে একেবারে ফুল মার্ক পাবে? সো যারা সামনে 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ কিছুদিন পর যারা এসএসসি পরীক্ষা দিবা, ভাইয়া তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জেনে নাও যে তুমি কিভাবে সিভি প্রপারলি লিখলে, কোন ওয়েতে লিখলে তোমাকে স্যারেরা একেবারে ফুল মার্ক দিবে, এক মার্কও কিন্তু কাটতে পারবে না। এবং আজকে আমি তোমাদেরকে শিখাবো, জাস্ট ভাইয়া তুমি সিভি শিখবা একটার বেশি তোমার সিভি শেখার কোনো দরকার নাই। তুমি একটা সিভির মাধ্যমে যে ক্যাটাগরির সিভি আসুক না কেন সবগুলোর কিন্তু তুমি আনসার দিতে পারবা। জাস্ট ওই নিয়মটা তুমি প্রয়োগ করবা এবং যে ক্যাটাগরির আসুক না কেন তুমি সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। তুমি দেখো ভাইয়া, এখানে তুমি যদি একটা সিভি শেখো, এই সিভির সাহায্যে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্ট অফিসার, তারপর মার্কেটিং ম্যানেজার, এই ক্যাটাগরি যতগুলা সিভি আছে যেগুলো তোমাদের আসলে ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আসতে পারে, সবগুলো কিন্তু ভাইয়া তোমরা অর্থাৎ লিখতে পারবে। ওকে, তাহলে ফার্স্টে আসি। এখন সিভি লেখার জন্য ভাইয়া ছোট্ট একটা জিনিস মাথায় রাখবা, যে টোটাল তোমার 5টা ধাপ মনে রাখতে হবে। সিভি লেখার ক্ষেত্রে 5টা ধাপ। তার আগে আরেকটা কথা বলিনি, অনেকে একটা কোশ্চেন করে যে ভাইয়া সিভি আমি কয় পৃষ্ঠা লাগবো, অনেকের ভিতরে কিন্তু এই কোশ্চেনটা থাকে। সো এই কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার জন্য দেখো ভাইয়া, আমার হাতে সাপোজ একটা বই দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে ধরো সাপোজ তুমি যদি সিভি যখন লিখবা, ধরো এত নাম্বার প্রশ্নের উত্তর, হ্যাঁ, তাহলে প্রথমে তুমি কি করবা, আগে এই যে খাতা, অর্থাৎ তোমাদের তো পেপার দিবে, পেপারে তোমরা কিন্তু জানো যে এই একটা হচ্ছে কিন্তু পাতা, এই পাতার এই পাশে হচ্ছে পৃষ্ঠা, আবার এই পাশ পৃষ্ঠা। তো তুমি যদি সিভি লেখো, তুমি কিন্তু এই পৃষ্ঠা যদি লেখা শুরু করো, এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠায় তুমি যেতে পারবা না। বিষয়টা আমি বুঝতে পারছি? যাইতে পারবে না এটা ভুল, যাওয়া যায়, বাট আমি তোমাদের ক্ষেত্রে বলতেছি তোমরা আসলে যেভাবে লেখবা, তুমি পেপারটা নিছো, এখানে ধরো এত নং প্রশ্নের উত্তর, এখানে তুমি সিভি লেখাটা শুরু করবা। সিভি লেখার জন্য 5টা অংশ আমি দেখাই দেবো না। এরপর এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু করবা, যেন এই পেজ থেকে ওই পেজে তুমি যাইতে পারো। বিষয়টা বুঝছো? এই পেজ দিয়ে শুরু করবা, ওই পেজে তুমি শেষ করবা। সিভি লেখার জন্য এই পেজ দিয়ে শুরু করবা, এই পেজে তুমি শেষ করবা। কিন্তু এই পেজ দিয়ে লেখা শুরু কইরা অপর পেজে কিন্তু তুমি যাইতে পারবা না। না যাওয়াটাই বেটার। যাওয়া যায় কিন্তু না যাওয়াটাই বেটার তোমাদের জন্য। জাস্ট তোমরা ভাইয়া 2 পৃষ্ঠায় কিন্তু সিভি কভার করবা। এখন তোমরা বলো ভাইয়া কিভাবে আমরা 2 পৃষ্ঠা সিভি কভার করবো, এটার প্রসেসটা দেখাই দেন। এই জন্যই কিন্তু আমি বলছি যে ভাইয়া সিভির ক্ষেত্রে তুমি 5টা জিনিস মনে রাখবা, যে 5টা জিনিস তোমার লিখতে হবে। প্রথম স্টেপে, প্রথম ধাপে এই যে তোমাদের আমি কিন্তু শিখেছি অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, লেটার কিভাবে লিখতে হয়, তারপর হচ্ছে ইমেল কিভাবে লিখতে হয়। এই যে যারা যারা আগের ক্লাসগুলো দেখো না, 2025 সালে যারা পরীক্ষা দিবা, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে একটু নিচের দিকে যাবা, গেলেই তোমরা দেখতে পারবা এসএসসি 25 ব্যাচের জন্য রাইটিং সাইট লেখা আছে, রাইটিং সাইট ক্লাস লেখা আছে। সেখানে ক্লিক করে তোমার প্যারাগ্রাফ, লেটার, তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন যা যা লাগে সবগুলোর উপর কিন্তু ক্লাস দিয়েছে, এবং সামনে আমি আরো দিব, নিয়ে আসতেছে, সেই ক্লাসগুলো দেখে নিও। তো প্রথম স্টেপে তোমার একটা হচ্ছে লেটারের মতো কিন্তু এভাবে দিতে হবে, লেটারের মতো অথবা অ্যাপ্লিকেশনের মতো কিন্তু এই কাভার লেটার, এটাকে বলা হয় তোমার ভাইয়া কাভার লেটার। তো ফার্স্টে কিন্তু ভাইয়া তোমার এই কাভার লেটারটা লিখতে হবে, এটা হচ্ছে কিন্তু প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কিন্তু ভাইয়া এই সিভির জন্য এরকম নেম, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মার নাম, তুমি কত তারিখ জন্মগ্রহণ করছো, তোমার ন্যাশনালিটি, এটা দিতে হবে। এটা কিন্তু দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে তোমার পড়াশোনা, যেটাকে আমরা কিন্তু বলতে পারি এডুকেশনাল প্রোফাইল, তোমার পড়াশোনার যে যোগ্যতা, এডুকেশনের ক্ষেত্রে যে যোগ্যতা, যেমন তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ কবে, তারপর এইচএসসি দিচ্ছ কবে, অনার্স শেষ করছো কবে, মাস্টার শেষ করছো কবে, সেটা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার স্টেপে মাথায় রাখতে হবে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে, যে তুমি যেই বিষয়ে আবেদন করো না কেন তোমার ওটার এক্সপিরিয়েন্স ওই বিষয়ে ছিল কিনা, কত বছরের অভিজ্ঞতা ছিল, সেটা চাইলে তুমি দিতে পারো। 5 নাম্বার লাস্টে, সেটা হচ্ছে রেফারেন্সটা দিতে হয়, যে কার রেফারেন্সে তুমি আসলে আসছো বা এরকম কিছু একটা। তো এই 5টা ধাপ যদি মাথায় রাখো তাহলে এনাফ। আর সিভি কিভাবে লিখবা আই হোপ তোমরা এখন বুঝতে পেরেছো। তো এখন দেখো আমি তোমাদেরকে একটা শিখাবো, এই একটাই তুমি সব জায়গায় অ্যাপ্লাই করবা, রাইট? এবং আমি তোমাদেরকে অর্থ সহকারে শিখাবো। কোনো স্টুডেন্ট যদি অর্থ না বুঝে সিভি মুখস্থ করে, ও প্রপারলি সিভির আনসার দিতে পারবে না। বিষয়টা বুঝছো? তোমার অর্থ সহকারে পড়তে হবে, অর্থ বুঝে বুঝে তোমার কিন্তু পড়তে হবে। আমি সেই অর্থ বুঝে বুঝে তোমাদেরকে পড়াচ্ছি। দেখো তাহলে ফার্স্টে আসে, এখানে প্রথমে তুমি কি দিবা, এই জায়গাতে তারিখ দিতে হবে, যেমন 20 তারিখ 20 মে 2025, এটা তারিখ তুমি দিয়ে দিবা। এরপরে কার কাছে দিবা, কোন পোস্টের জন্য, যেমন এখানে অনেকগুলা পোস্ট আছে, তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তুমি কি করতে পারো, তোমার সিভিটা দিতে পারো। আবার কম্পিউটার অপারেটর হিসাবে, অ্যাকাউন্ট অফিসার হিসাবে, ঠিক আছে। আবার একজন ইংলিশ টিচার হিসাবে তুমি দিতে পারো, ইংলিশ লেকচারার হিসাবে কিন্তু দিতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু একটু তারতম্য আছে। ইংলিশ টিচার হিসাবে তুমি
স্কুলেও দিতে পারো, তখন কিন্তু তোমার কিন্তু দিতে হবে যেমন হেডমাস্টারের কাছে, আবার প্রিন্সিপালের কাছে দিলে এটা কলেজ পর্যায়ে বা এরকম। তো অ্যাসিস্ট্যান্ট টিচার সাপোজ যদি দাও, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে প্রিন্সিপাল লাগবা, ওকে, অথবা হেডমাস্টার যখন যেটা লাগে, অথবা দ্য ম্যানেজার। ওকে, এরপরে যদি তোমার স্কুলের নাম থাকে স্কুলের নাম লিখে দেবা, যদি কলেজ পর্যায়ের নাম থাকে কলেজের নাম সেটা তুমি এখানে লিখে দেবা। আশা করি বুঝছো। সাবজেক্ট হিসেবে কি দিবা? অ্যাপ্লিকেশন ফর জন্য, কিসের জন্য? দা পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টের জন্য আবেদনের জন্য। ওকে, এরপরে তুমি কি করবা? এই জায়গাতে একটু ফাঁকা রেখে একটু সার্চ দিবা। কি দিবা? সার্চ দিবা। সার্চ দেওয়ার পর এবার লিখতে হবে, এটা সবগুলা সিভির ক্ষেত্রে, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, সবগুলা সিভিতে পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার একটা পত্রিকা, যেই পত্রিকায় পাবলিশ করা হয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি, একটা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে অন 4th মে, 4ই মে 2025, 4ই মে 2025, মে মাসের 4 তারিখে। ফর জন্য দা পোস্ট, কিসের জন্য? পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ইন ইউর কলেজ, আপনার কলেজে, যেহেতু কলেজ এখানে তাহলে কলেজের নামটা লিখে দেবা। আমি এখানে হাই স্কুল দিছি, এখানে তোমার কলেজের নামটা লিখে দেবা। বিষয়টা আমি বুঝাইতে পারছি? আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করবা ভাইয়া, সেটা হচ্ছে কি, এই যে 4ই মে, তাহলে এই যখন তুমি আবেদনটা এটা করতেছো তখন কিন্তু তারিখটা হচ্ছে কিন্তু 20ই মে। আর এই যে যেই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এটা কিন্তু দেওয়া হয়েছে 4ই মে। তাহলে 4 তারিখে দেওয়া হয়েছে, 20 তারিখে তুমি আবেদন করতেছো। এই তারিখটা একটু খেয়াল করবা। তোমার জন্য এইখানে যে তারিখটা দিছো, এই তারিখটার আগে যেন আবার এই তারিখটা না হয়, বিষয়টা বুঝছো? এটা একটু খেয়াল রাখবা, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আই ওয়ান্ট, আমি চাই, টু অফার, অফার অর্থ হচ্ছে কি ভাইয়া? প্রদান করা, বা আমি যদি বলি যে সেক্ষেত্রে উপস্থাপন করা, যে আমি কি চাই? আমি কিন্তু উপস্থাপন করতে চাই মাইসেলফ, নিজেকে, অ্যাজ, হিসাবে, অ্যাজ অর্থ কিন্তু হিসাবে, বুঝছো? এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসাবে, বুঝছো? আই ওয়ান্ট, আমি চাই, টু অফার, উপস্থাপন করতে, মাইসেলফ, নিজেকে, অ্যাজ, হিসেবে, এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসাবে, ফর, জন্য, দা পোস্ট, এই পদের জন্য, পোস্ট অর্থ হচ্ছে কিন্তু পদ, এই পদের জন্য কিন্তু আমি কি করতে চাই? উপস্থাপন করতে চাই। ওকে, একজন প্রার্থী হিসাবে কিন্তু আমি উপস্থাপন করতে চাই। এখন দেখো, মাই এডুকেশনাল, আমার শিক্ষাগত কোয়ালিফিকেশন, যোগ্যতা, আমার শিক্ষাগত যোগ্যতা, এন্ড এবং আদার, অন্যান্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পার্টিকুলার, অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, আর সাবমিট করেছি বিলো দ্বারা বোঝায় নিচে, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য, কনসিডারেশন, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, কাইন্ড কনসিডারেশন, সদয় বিবেচনার জন্য। ওকে, তাহলে আমি আবার বলি, মাই এডুকেশনাল, আমার শিক্ষাগত কোয়ালিফিকেশন, যোগ্যতা, এন্ড এবং আদার ইম্পর্টেন্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ, পার্টিকুলার যে অংশ, যে পার্টিকুলার আর সাবমিট করেছি বিলো নিচে, ফর ইউর, ফর অর্থ জন্য, ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য। ওকে, এতটুকু প্রত্যেকটা সিভিতে দিবা ভাইয়া, প্রত্যেকটা সিভি, অন্য কিছু শেখা লাগবে না, গাইডের তা বাদ দাও, অবাধ, জাস্ট প্রত্যেকটা সিভিতে আমি বলছি তুমি অ্যাপ্লাই করবা, তোমাকে ফুল মার্ক দিবে, ফুল মার্ক দিবে, প্রত্যেকটা সিভিতে অ্যাপ্লাই করবা, ফুল মার্ক দিতে বাধ্য। এবার কি লাস্টে যে ওই যে অ্যাপ্লিকেশনে দেয় না, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি, এটাই দিয়ে দেবা, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট, আমরা কি লিখি? এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশনে শিখেছি না, এখানে একটু বাড়তে, গ্রান্ট মি এ চান্স টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। তো এটা দ্বারা বোঝা যায় গ্রান্ট মি এ চান্স, আমাকে একটা সুযোগ দিবেন, চান্স অর্থ কিন্তু সুযোগ, মি অর্থ আমাকে একটা সুযোগ দিবেন, টু প্রুভ অর্থ প্রমাণ করার জন্য, মাই, আমার, কম্পিটেন্স, আমার যোগ্যতা প্রমাণ করার জন্য, ফর জন্য, দ্য পোস্ট, এই পোস্টের জন্য, এই পদের জন্য আমার যোগ্যতা প্রমাণের একটা সুযোগ দিবেন, এটা আমি আশাবাদী। বুঝতে পেরেছো? তাহলে আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি, আমাকে এ চান্স দিবেন, একটা সুযোগ দিবেন, টু প্রমাণ করার জন্য, মাই কম্পিটেন্স, আমার যে যোগ্যতা, ফর জন্য, দা পোস্ট, এই পোস্টের জন্য। তারপর সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে তোমার নামটা লিখে দেবা, এখানে যেহেতু খাদিজা আছে তুমি খাদিজা লিখে দেবা। হ্যাঁ, এরপরে আসি, তোমার দিতে হবে, এবার কি লিখতে হবে ভাইয়া? সিবি। এখন একটু পয়েন্টে আসি, যেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, ধরো ওই যে বলছিলাম যে সিবি লিখবা তুমি 2 পৃষ্ঠা, এখান থেকে লেখা শুরু করবা, এই কথা বলছি না? এইখানে কিন্তু এত নং দিয়া, তারপরে ঠান্ডা মাথায় এই যতটুকু আমি পড়াইছি কাভার লেটারটা 1 পৃষ্ঠার ভিতরে সারবা। আমি আবার বলি, 1 পৃষ্ঠার মধ্যে সারবা। তুমি বলো ভাইয়া আমার তো এতখানি, এইটা লেখার পরে এতটুকু হয়েছে, এতখানি এখনো জায়গা রয়েছে, তাতে কি হয়েছে?
এই জায়গা থেকে লেখা শুরু করবা না। এরপরের অংশে যে সিবিটা, এই সিবি লাগবা, এইখান থেকে লাগবা সিবি, এবার দাগ দিবা। এরপরে তুমি লাগবা নেম, তোমার নাম খাদিজা, তোমার মানে বাবার নেম এটা লিখে দেবা আব্দুর রহমান, মাদার নেম এটা লিখে দেবা, ডেট অফ বার্থ ধরো 10 মে 2000 সালে তুমি জন্মগ্রহণ করছো, তারপর ন্যাশনালিটি। আর একটা জিনিস খেয়াল করছো, এই যে নেমের পরে কিন্তু আমি এখানে এভাবে দিই নাই, এভাবে দিই নাই, কিন্তু আমি একটু দূরে দূরে দিচ্ছি, অর্থাৎ এক সিরিয়ালে দিচ্ছি। দেখছো, এরা যদি মেনটেন করতে পারো তাহলে আরো সবচেয়ে বেটার হয়। না করলে হয়, কিন্তু তুমি মেইনলি এই জায়গাতে দিলেও সমস্যা নাই, কিন্তু তোমরা আসলে এভাবে তো মেনটেন করতে পারবা না, তোমার হাতে লিখতে হবে, অসুবিধা নেই। ন্যাশনালিটি কি? বাংলাদেশি। তারপর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? ইসলাম। তারপর হিন্দু থাকলে হিন্দু। মেরিটাল স্ট্যাটাস কি? আনম্যারিড। আর বিবাহ যদি করে থাকো তাহলে মেরিড লিখে দেবা। আচ্ছা, তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডার কি? ফিমেল, যেহেতু খাদিজা ফিমেল। আর তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে মেল। ওকে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, যেমন পার্মানেন্ট অ্যাড্রেসের ভিতরে তুমি ভিলেজ দিয়ে দেবা। তারপর যদি তোমার পোস্ট অফিস থাকে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবা। তোমার ডিস্ট্রিক্ট এটা তুমি দিয়ে দেবা, ডিস্ট্রিক্ট। জেলার নামটা তুমি দিয়ে দেবা, বিভাগ দেওয়া লাগে না, বাদ দাও। এবার প্রেজেন্ট অ্যাড্রেসটা ওইটাই দিয়ে দেবা, ওইটাই লিখে দিয়ে দেবা। ওকে, অনেকে যারা শহরে থাকো তোমাদের টাউনের নামটা লিখে দেবা। ওকে, শেষ। এরপরে হচ্ছে কি? ফোন নাম্বার। ফোন নাম্বারটা এখানে এই যে 25 নাম্বার, এটা আবার বুঝো না, এটা খাদিজার নাম্বার, এটা হচ্ছে রিফাত একাডেমির ভর্তি সংক্রান্ত যে নাম্বারটা আছে সেটা। এরপরে দেখো এই করে দেওয়ার পরে এডুকেশনাল প্রোফাইল, এটা এডুকেশনাল প্রোফাইল মানে শিক্ষাগত যে যোগ্যতা, এই অংশটুকু কিন্তু ভাইয়া এই জায়গাতে দিবা। আমি আবার বলি, এই অংশটুকু কিন্তু ভাইয়া তোমরা এই জায়গাতে দিবা, এই জায়গাতে সিবি দিয়া, তারপর এইখানে লিখবা, এখানে লেখার এক পৃষ্ঠার ভিতরে ছাড়বা। এরপরে এডুকেশনাল প্রোফাইল, এরপরে তুমি কি লাগবা? একটা শকের মতো করবা, এইখানে এখানে একটা শকের মতো দিবা, এইভাবে একটা শকের মতো একটা হবে তোমাদের। আমি যদি বলি ভাইয়া, এই দেখো এইভাবে একটা শকের মতোই করবা, সুন্দরভাবে শকটাকে এখানে দাগ দিবা। টোটাল কিন্তু তোমার এসএসসি এইচএসসি, তো এসএসসি যাবে, তারপর হইছে এইচএসসি, তারপর তুমি যে অনার্স করছো তাহলে সেটা রেখে দিবা, অনার্স, অনার্স। এরপরে কি ভাইয়া? এরপরে হচ্ছে কিন্তু তুমি যদি মাস্টার্স করে থাকো তাহলে মাস্টার্স, এই যে মাস্টার্স বড় হাতের হবে এম। ওকে, উপরে আরেকটা দাগ হবে, টোটাল দাগ হবে তাহলে কয়টা ঘর হবে? কয়টা? 1 2 3 4 5, 5টা ঘর হবে, এটা মাথায় রাখবা। এখানে লিখবা নেম অফ এক্সাম, বা শুধু এক্সাম নেম লিখলেও হয়, এক্সাম। এরপরে পাসিং ইয়ার, মানে কত বছর তুমি পাস করছো, কত সালে পাস করছো, তোমার গ্রুপ কি ছিল, সায়েন্স আর্টস কমার্স কোনটা, তোমার জিপিএ কত পাইছো তুমি সেটা। এরপরে তোমার বোর্ড কি ছিল, এটা কিন্তু আমাদের দিতে হবে। এখন এই অংশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তুমি ধরো এসএসসি পাস করছো 2010 সালে, বুঝছো? তুমি একটু, আমি বছরের ক্ষেত্রে একটু আসি। এসএসসি পাস তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 25-এ না, তাহলে তুমি তোমার দিক দিয়ে চিন্তা করো, 25 সালে তুমি এসএসসি পরীক্ষা দিবা, 25-এ তুমি রেজাল্ট বের হবে, 26 27 28, তুমি কয় বছর পর? 2 বছর পর। কয় বছর পর ভাইয়া? 28 বা 27, না 27 বা 28। তো এখন তুমি হচ্ছে পরীক্ষা দিবা 2 বছর পরে, যেমন 2010-এ 11 12 হয়তো বা শেষ দিকে তোমার হচ্ছে কিন্তু এসএসসি পরীক্ষা হবে, তোমার 2 বছর পর পরীক্ষা হবে। এরপরে 2 বছর পর পরীক্ষা শেষ করার পরে তারপর তোমার অনার্স শেষ করতে 4 বছর লাগবে, তাহলে 12-র পরে আরো 4 বছর, 13 14 15 16 2016-তে শেষ করবা তুমি অনার্স। মাস্টার্সে লাগবে আরো 2 বছর, 17 18। বিষয়টা বুঝছো? তুমি বোঝো, এসএসসির পরে, এসএসসি পাস করার পরে এইচএসসি-তে তোমার সময় লাগবে 2 বছর। তাহলে তুমি এই 10 কিন্তু বাদে, ধরো তোমার 2025 না, যদি তুমি 2025 দাও তাহলে 25 বাদ দাও, 25 বাদ দিয়া তোমার 26 27 শেষ দিক দিয়া, তাহলে 2 বছর 27। এরপর অনার্স শেষ করতে 27 বাদ দাও, 4 বছর 28 29 30 31, তাহলে 2031-এ তুমি অনার্স শেষ করবা। এরপরে 31 বাদ দাও, পরের 2 বছর মাস্টার্সে 32 33, তাহলে 2033-এ তুমি কি করবা? মাস্টার শেষ করবা। হিসাবটা কিন্তু এভাবে করতে হবে, ক্যালকুলেটরটা। আচ্ছা, গ্রুপ যদি তোমার সায়েন্স থাকে তুমি সবগুলো সায়েন্স রেখে দেবা, সবগুলো না, তুমি সায়েন্স মানে গ্রুপ নিতে পারবা তুমি এসএসসি আর এসএসসি-তে। এসএসসি-তে ধরো তুমি সায়েন্স অথবা আর্টস থাকলে আর্টস লিখে দেবা, এআরটিএস আর্টস, বা সায়েন্স থাকলে সায়েন্স লিখে দেবা। কিন্তু অনার্সে উঠলে তোমার সাবজেক্ট চয়েস করতে হবে, তুমি কোন সাবজেক্টে পড়বা, ম্যাথমেটিক্সে, ইংরেজিতে, কোনটা? যদি ইংরেজিতে পড়বে ইংরেজিতে, মাস্টার্সটাও ইংরেজিতে শেষ করছে। এরপর আসে জিপিএ, তুমি এসএসসি এইচএসসি-তে তোমার জিপিএ তুমি এ+ পাইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এ+ কি জিপিএ 5 বলে আমরা বলি, কিন্তু মাস্টার্সে, অনার্স মাস্টার্সে তো 5 আছে, তবে এখানে জিপিএ 4 দিয়ে দেবা, এই যে 4 পয়েন্ট দিয়ে দেবা, 4 পয়েন্ট দিয়ে দেবা। ওকে, এবার আসে কিন্তু বোর্ড, তোমার এসএসসি এইচএসসির ক্ষেত্রে বোর্ড আছে, এসএসসি এইচএসসির ক্ষেত্রে বোর্ড আছে। কি বোর্ড? যেমন এসএসসি তুমি কোন বোর্ড দিয়ে দিছো, ঢাকা, রাজশাহী, কোনটা দিয়ে দিছো, মানে চিটাগাং, কোনটা দিয়ে দিছো তুমি, কুমিল্লা বোর্ড আছে, তাই না? তো আবার বরিশাল আছে, তুমি লিখে দেবে, ধরো ঢাকা বোর্ড দিয়ে দিছো, ঢাকা বোর্ড দিয়ে। এরপরে যখন অনার্স মাস্টার্সে কিন্তু তোমার ইউনিভার্সিটিতে তোমার পড়তে হবে, সেটা ন্যাশনাল হোক আর পাবলিক হোক আর প্রাইভেট হোক, ইউনিভার্সিটি, তখন আমি ইউনিভার্সিটি, যেমন এখানে ডিইউ দিয়ে দিচ্ছে, ডিইউ মানে কি ঢাকা ইউনিভার্সিটি,
এই যে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিছে। বিষয়টা বুঝছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা কিন্তু একটু তোমার বুঝে শুনে দিতে হবে এবং তুমি হিসাব করবা, যেমন এসএসসি পর এইটা এই বছরটা একটু মাথায় রাখবা যে কয় বছর পড়বা। এই গেল। এবার আসে কিন্তু এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স কি? তুমি কোন পদে আবেদন করতেছো? তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে না? আচ্ছা, তোমার একটা অভিজ্ঞতা থাকা দরকার। তুমি লিখে দেবা যে আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ হিসাবে আমি কি করছিলাম? সার্ভার তো কিন্তু ওই যে সেবা দেওয়া ওই টাইপের কিছু একটা। তো I have been serving as an assistant কম্পিউটার হিসেবে at ম্যাগনেট গ্রুপ কোম্পানি আছে। ম্যাগনেট গ্রুপ কোম্পানিতে আমি প্রায় সিন্স 2020 থেকে কাজ করতেছি, 2020 থেকে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এখন 25-এ আইসা, তুমি চিন্তা করো তুমি এখন 25-এ আইসা কি করতেছো? অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তুমি আবেদন করতেছো। আর সেই 2020 সাল থেকে তুমি একটা কোম্পানিতে কি করতেছো? জব করতেছো সিন্স 2020, এই যে ম্যাগনেট গ্রুপ কোম্পানি। তাহলে এটা কি তোমার একটা এক্সপিরিয়েন্স না? থাকুক এটা অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার না, এটা অন্য কিছুও থাকতে পারে, তুমি সেটা লিখে দেবা, অসুবিধা কি? তোমার তো একটা অভিজ্ঞতা আছে প্রায় 2020 থেকে এখন 25 পর্যন্ত, প্রায় 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স তোমার। বিষয়টা বুঝছো? এটা কিন্তু দিয়ে দেবে যে আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ, প্রত্যেকটাতে তুমি এই লাইনটা দিয়ে দেবা, অসুবিধা আছে? এবার দেখো রেফারেন্স মানে কার রেফারেন্স আসছে? যেমন এমডি করিম, সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার রেফারেন্স আসছে, তার ফোন নাম্বার চাইলে এখানে দিয়ে দিতে পারো। তো এই কয়টা অংশ লাগলেই ডান। এখানে তুমি বলবো যে ভাই আরো তো আছে, আরো চাইলে তুমি দুই একটা অ্যাড করতে পারো, বাট আমি যতটুকু দিয়েছি এনাফ, এর উপরে ভাইয়া আর লাগে না। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে সিবি যদি তুমি সিবিতে প্রপারলি যদি একুরেট যদি মার্ক পেতে চাও, একেবারে ফুল মার্ক যদি পেতে চাও ভাইয়া, এই সিস্টেমে তোমার কিন্তু লিখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এবং সিবির ক্ষেত্রে যখন তোমাদের প্রশ্ন আসবে, প্রশ্নটা ভালো করে পড়বা যে প্রিন্সিপালের কাছে, মানে এই যে সিবিটা দিতে বলছে, ম্যানেজারের কাছে না হেডমাস্টারের কাছে, কার কাছে? ওখানে যেটা বলবে সেটা লিখে দেবা, ওখানে যে নামটা বলবে সেটা সেই নামটা তুমি লিখে দেবা, ওখানে যে বিষয়ে আবেদন করতে বলবে সেটা তুমি লিখে দেবা। আর তার সব সেম থাকবে, আর তার সবকিছু সেম থাকবে। আশা করি এখন সিবি নিয়ে কারো কোনো ঝামেলা থাকবে না। সিবিতে ফুল মার্ক, এক মার্কও স্যার কম দিতে পারবে না যদি তুমি এই ক্যাটাগরিতে লেখো। এখানে যা বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবং এইটার ভাইয়া নোটটা, এইটার ভাইয়া পিডিএফটা, যারা আমার ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো ভাইয়া, এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রাখছি ভাইয়া, ওখানে ক্লিক করে তুমি পিডিএফটা ডাউনলোড করে নাও, তোমার জন্য সুবিধা হবে, যাতে করে পরীক্ষার আগে এক নজরে তুমি দেখতে পারো, আর আবার এখন যেন পড়তে পারো এই পুরো জিনিসটা। এবং লেখার সিস্টেমটা বললাম যে ভাইয়া তুমি 2 পৃষ্ঠায় লেখবা, যেমন এই সাইড আর এই সাইড মিলিয়ে, এই সাইডে তুমি কাবালের লেটারটা পুরোটা কিন্তু এই সাইডে কভার করবা, আর এই সাইডে সিবি লেখা শুরু করবা, পুরো সিবি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে সবকিছু এখানে 2 পৃষ্ঠার ভিতরে তুমি ছাড়বা। ওকে, অনেকে বলে যে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে বলে, 1 পৃষ্ঠার ভিতরে এত গাদায় লাগবে কি হবে? দরকার নাই, তুমি 2 পৃষ্ঠার ভিতরে লেখো, তুমি ফুল মার্ক পাবা। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল। এবং পরবর্তী ভাইয়া ক্লাসে আমি বলছি যে রাইটিং সাইড নিয়ে প্যারা কারো কিছু নাই, একেবারে যতটা শর্টকাট লাগে যা লাগে আমি শিখাই দেবো, ওগুলো অ্যাপ্লাই করলে এনাফ। এবং এখানে আমি যতটুকু দিচ্ছি এখন তোমরা কিছুটা হলেও বানায় লিখতে পারবা। এই অভিজ্ঞতা তো হয়েছে নাকি? অভিজ্ঞতা হয় নাই? অভিজ্ঞতা অবশ্যই হবে। তুমি যদি আমার রাইটিং সাইটের উপর ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো, তোমার একটা অন্য লেভেলের অভিজ্ঞতা হবে। কেন দেখতে পারি জানো? তুমি তো পিডিএফ পড়তে পারো, তুমি তো ইচ্ছা করলে পিডিএফ পড়তে পারো, কিন্তু আমার ক্লাস দেখার মানে কি? আমি অর্থ সাকারে বুঝাই দিই, এবং ওই বুঝটা যারা বুঝতে পারবে, যারা নিতে পারবে, তারাই বানিয়ে লিখতে পারবে। এবং বানিয়ে লেখা তার কিন্তু আস্তে আস্তে তার ভিতরে আস্তে আস্তে অভিজ্ঞতা হবে, বানিয়ে লিখতে পারবা তুমি, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তুমি অর্থ বুঝি যদি পড়ো, তুমি বানিয়ে মাস্ট লিখতে পারবা। তো এই ছিল কিন্তু ভাইয়া। পরবর্তীতে আর কয়েকটা পার্ট আছে, ইনশাআল্লাহ আমি ক্লাস নিয়ে আসতেছি। সাথে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।